ইউনিক লার্নিং ল্যাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে তোমাদের সামনে শুরু করছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 অষ্টম শ্রেণী পরিবেশ ও ভূগোলের পার্ট 7। তো এর আগে তোমরা পার্ট 6 পেয়ে গেছো। তো পার্ট 7 হচ্ছে মূলত অক্টোবর মাসের জন্য। তো আজকে যারা চ্যানেলে নতুন, প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো, আর আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। দেখো, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমি পেজ নাম্বার দেখিয়ে দেবো এবং সেই জায়গাটাও দেখিয়ে দেবো বইতে, যাতে করে তোমরা কিন্তু কনফার্ম হয়ে যাবে যে সঠিক উত্তর কোনটি, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো 1 নম্বরটি কি বলছে দেখো, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো কিভাবে খাতায় উত্তর লিখতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো। 1-1 কি বলছে দেখো, আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে যে দুটি নিয়ত বায়ু মিলিত হয় তা হলো, এখানে 4টি অপশান দেওয়া রয়েছে। তো এখানে সঠিক অপশানটি হবে অপশান নম্বর গ। তো দেখো, তোমাদের বইয়ের 35 নম্বর পৃষ্ঠাতে এই উপরে এই জায়গাটাতে দেখো, আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। তো এখানে কি বলছে, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয়। এই স্থানই আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ITCZ নামে পরিচিত। ঠিক আছে, এই অঞ্চলের আরেক নাম নিরক্ষীয় শান্ত বলয়। তো তোমরা সঠিক উত্তরটি নিশ্চয়ই বুঝতে পারলে। তো দেখো, উত্তরটি তোমরা লিখবে এইভাবে 1 নম্বর দাগের, আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে যে দুটি নিয়ত বায়ু মিলিত হয় তা হলো, ছোট করে একটা ড্যাশ দেবে। সঠিক উত্তরটি লিখবে অবশ্যই অপশান নম্বর গ। তারপর লিখবে উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এবার দেখো, 2 নম্বর দাগের কি বলছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে সেটি হলো সিরোকিউমুলাস, অল্টোকিউমুলাস, স্ট্র্যাটাস আর কিউমুলোনিম্বাস। তো এখানে সঠিক অপশানটি হবে অপশান নাম্বার ঘ, অর্থাৎ কিউমুলোনিম্বাস। তো সঠিক উত্তরটি তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 44-এ দেখে নাও। তো তোমাদের বইয়ের 44 নম্বর পৃষ্ঠাতে এই ঠিক ওপরের এই জায়গাটাতে একটু খেয়াল করো যে কিউমুলোনিম্বাস, আর এখানটাতে পড়ে এই জায়গাটা পড়ে নেবে এবং নিচের এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি দেখো, কিউমুলোনিম্বাস মেঘে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়। ঠিক আছে, তাই এর আর এক নাম হচ্ছে বজ্রমেঘ। তো দেখো, 2 নম্বর দাগের উত্তরটি তোমরা এইভাবে লিখবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে সেটি হলো, ছোট করে একটা ড্যাশ দেবে। তারপরে সঠিক অপশান ঘ, সেটা অবশ্যই লিখবে। তারপরে লিখবে কিউমুলোনিম্বাস। এবারে দেখো, 3 নম্বর দাগের কি বলছে, ঠিক জোড়াটি নির্বাচন করো। তো 4টি অপশান দেওয়া রয়েছে। তো দেখো, এখানে 4টি অপশানের মধ্যে কানাডার শেষ থেকে দেখছি, ঘ নম্বর দাগের কি বলছে দেখো, কানাডার কাষ্ঠশিল্প ক্রান্তীয় বনভূমি শক্ত কাঠের প্রাচুর্য। অবশ্যই নয়, কানাডায় কিন্তু সরলবর্গীয় বৃক্ষের বনভূমির ওপরেই কাষ্ঠশিল্প নির্ভর করছে, তাহলে এটা হচ্ছে না। আচ্ছা, তারপরে খ দেখো, গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীর প্রবল পার্শ্বক্ষয়। এটা কিন্তু একদমই ঠিক নয়, কারণ ক্যানিয়ন বা গিরিখাত সেটা কিন্তু পার্শ্বক্ষয়ের জন্য হয় না, এটা নদীর উচ্চ প্রবাহে হয় এবং এটা নিম্নক্ষয়। উচ্চ প্রবাহে কি হয়, নিম্নক্ষয় বেশি হয়। তো নিম্নক্ষয়ের জন্য তোমরা বইতে দেখে নেবে, আমি আর জায়গাটা দেখাচ্ছি না। তো এটা কিন্তু পার্শ্বক্ষয় নয়, নিম্নক্ষয়ের জন্য গ্র্যান্ড ক্যানিয়ন হয়। যেহেতু এখানে পার্শ্বক্ষয় কথাটা লেখা রয়েছে, তাই জন্য এই অপশানটা কিন্তু হবে না। আচ্ছা, মেক্সিকো 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার বিস্তৃতি, এটাও হবে না। তো এখানে 1 নম্বর গ নম্বর দাগের অপশান যেটা আছে, অর্থাৎ ক্যালিফোর্নিয়ার উপকূল অঞ্চল শীতকালীন বৃষ্টিপাত হয়, এটা হবে। কারণ হচ্ছে ক্যালিফোর্নিয়া হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটা ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থিত। ঠিক আছে, তো যেহেতু ভূমধ্যসাগরীয় অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে শীতকালীন বৃষ্টিপাত, সেই জন্য ক্যালিফোর্নিয়া উপকূল অঞ্চল শীতকালীন বৃষ্টিপাত, এই অপশানটা সঠিক হবে। তো জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা দেখে নাও তোমাদের বইয়ের যে পৃষ্ঠা নম্বর 86 পৃষ্ঠাতে একটু দেখে নাও। দেখো, তোমাদের বইয়ের 86 নম্বর পৃষ্ঠাতে আমরা যদি বইটাকে ঘুরিয়ে ধরি, এখানে দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ভূমধ্যসাগরীয় অরণ্য। ঠিক আছে, মহাদেশের দক্ষিণ পশ্চিম অংশের ক্যালিফোর্নিয়া উপকূল অঞ্চল। ঠিক আছে, ক্যালিফোর্নিয়া উপকূল অঞ্চল বুঝতে পেরেছো। এবারে দেখো, সারা বছরই রোদ ঝলমলে সমভাবাপন্ন জলবায়ু, দক্ষিণ পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়, তবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে। এখানে কি দেখতে পেলে যে দক্ষিণ পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়, তাহলে পরে কোন অপশানটি সঠিক তোমরা নিজেরাই বুঝতে পারলে। তো দেখো, উত্তরটা তোমরা 3 নম্বর দাগের এইভাবে লিখবে, ঠিক জোড়াটি হলো, ছোট করে একটা ড্যাশ দেবে। তারপর লিখবে ক্যালিফোর্নিয়ার উপকূল অঞ্চল, ছোট করে একটা ড্যাশ দিয়ে শীতকালীন বৃষ্টিপাত। এবারে দেখো, 4 নম্বর দাগের কি বলছে, জুন জুলাই মাসে দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হলো ভেনিজুয়েলা, গায়ানা, উরুগুয়ে ও সুরিনাম। এবারে দেখো, 4 নম্বর দাগের কি বলছে, জুন জুলাই মাসে দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হলো, 4টি অপশান দেওয়া রয়েছে, ভেনিজুয়েলা, গায়ানা, উরুগুয়ে ও সুরিনাম।
তো এখানে সঠিক অপশান হবে বা সঠিক উত্তরটি হবে অপশান নম্বর গ, অর্থাৎ উরুগুয়ে। তো একদম এটা 100% সঠিক উত্তর। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কেন এটা সঠিক উত্তর এবং কেন ভেনেজুয়েলা, গায়ানা এবং সুরিনাম সঠিক উত্তর নয়। তো তোমাদের যে বই আছে তার পৃষ্ঠা নম্বর 96-তে দেখে নাও। তো দেখো 96 পৃষ্ঠাতে এখানে দক্ষিণ আমেরিকার যে ম্যাপটা দেওয়া রয়েছে, এই ম্যাপের এই জায়গাটাতে খেয়াল করো ভালো করে। এটা হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রির উত্তর দিকে কি? উত্তর গোলার্ধ, এবং 0 ডিগ্রির দক্ষিণ দিকে কি? দক্ষিণ গোলার্ধ, তাই না? তো উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল তখন দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে তোমরা জানো, আবার উত্তর গোলার্ধে যখন শীতকাল তখন দক্ষিণ গোলার্ধে কি? গ্রীষ্মকাল। তো দেখো 0 ডিগ্রির ওপরে কারা আছে? এখানে দেখো এই যে সুরিনাম, এই দেখো গায়না, এই দেখো ভেনেজুয়েলা। তাহলে ভেনেজুয়েলা, গায়না, সুরিনাম এরা উত্তর গোলার্ধে অবস্থান করছে, তাই তো? উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, তার মানে এখানেও ভেনেজুয়েলা, গায়না, সুরিনাম সব জায়গাতে গ্রীষ্মকাল। কিন্তু উরুগুয়েটা দেখো এই যে 0 ডিগ্রি তার নিচে উরুগুয়ে একদম এই জায়গাটাতে দেখো অবস্থান করছে, যেখানে কি 30 ডিগ্রি দক্ষিণ, তারপরে কিন্তু 30 থেকে 40 ডিগ্রি দক্ষিণের মধ্যে অবস্থান করছে কি? উরুগুয়ে। তাহলে এখানে কি যখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল তখন উরুগুয়েতে কি হবে? শীতকাল হবে। বুঝতে পারলে? জুন জুলাই মাসে কি হয়? জুন জুলাই মাসে উত্তর গোলার্ধে কি থাকে? গ্রীষ্মকাল। তো উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল মানে দক্ষিণ গোলার্ধে অর্থাৎ উরুগুয়েতে সেখানে কি হবে? শীতকাল হবে। তাহলে সঠিক অপশান বা সঠিক উত্তরটি হবে উরুগুয়ে। তো দেখো 4 নম্বর দাগের উত্তরটি তোমরা এইভাবে লিখবে, জুন জুলাই মাসে দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হলো, ছোট করে একটা ড্যাশ দেবে। সঠিক অপশান অবশ্যই গ হবে, তারপরে লিখবে উরুগুয়ে। এবারে দেখো 2 নম্বর দাগে কি বলছে না, স্তম্ভ মেলাও। তো এখানে 1 গুণ 4 সমান 4 আছে, মানে প্রত্যেকটা প্রশ্নের মান 1। তো এখানে 4টি দেওয়া রয়েছে, বাঁদিকে 4টের সঙ্গে ডান দিকে 4টি মেলাতে হবে। 2-এর 1 কি বলছে? স্থানীয় বায়ু। তো স্থানীয় বায়ুর সঙ্গে ডান দিকে দেখো ওই যে চিনুক কথাটা আছে না, এটা কিন্তু স্থানীয় বায়ু, তার এর সঙ্গে এটা হবে। আমি সব জায়গাটা বইতে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবং কিভাবে ছকটা তৈরি করতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এরকম তীর চিহ্ন করে লিখবে না তোমরা। বেশি উচ্চতার মেঘ কি? বেশি উচ্চতার মেঘ এই যে দেখো সিরাস, এটা হচ্ছে বেশি উচ্চতার মেঘ, তাহলে এইটার সঙ্গে এটা হবে। আচ্ছা, দক্ষিণ আমেরিকার একটি হ্রদ অঞ্চল, দক্ষিণ আমেরিকার একটি হ্রদ হচ্ছে এই যে টিটিকাকা, হ্যাঁ, এটার সঙ্গে এটা হবে। এবং পশুচারণ ভূমি হচ্ছে স্টেনসিয়া। স্টেনসিয়া হচ্ছে পশুচারণ ভূমি, এরকম করে দেখিয়ে দিলাম। তো উত্তরটি তোমরা আমি বইতে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। দেখো 40 নম্বর পৃষ্ঠাতে তোমাদের বইয়ের এখানে দেখো স্থানীয় বায়ু দেখতে পাচ্ছ, আর এই জায়গাটা দেখো যে রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ু চিনুক, হ্যাঁ, এই যে চিনুক হচ্ছে স্থানীয় বায়ু। এবারে দেখো তোমাদের বইতে 43 নম্বর পৃষ্ঠাতে এই ওপরে দেখো মেঘ ও বৃষ্টি যে চ্যাপ্টার আছে, সেই মেঘ বৃষ্টির চ্যাপ্টার, এখানে দেখো বেশি উচ্চতার মেঘ। বেশি উচ্চতার মেঘে কি আছে? দেখো সিরাস। দেখো 94 পৃষ্ঠাতে তোমাদের বইয়ের এই জায়গাটা দেখো দক্ষিণ আমেরিকা, এখানে দেখো ছবি দেওয়া আছে পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা। তাহলে পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা কোথাকার? না দক্ষিণ আমেরিকার। এবারে দেখো তোমাদের বইয়ের 106 নম্বর পৃষ্ঠাতে এই উপরটাতে এখানে দেখো পশুপালন, দক্ষিণ আমেরিকার পশুপালন, এই দেখো পম্পাস অঞ্চল পশুপালনের উপযোগী, এখানকার পশুচারণ ভূমিকে স্টেনসিয়া বলা হয়। তো তোমরা উত্তরগুলো দেখে নিলে, এবারে ছকটা কিভাবে রেডি করবে দেখে নাও। ক স্তম্ভ, খ স্তম্ভ এভাবে লিখবে, তারপরে বাঁদিকে যেগুলো ছিল পরপর লিখে যাবে। স্থানীয় বায়ু, বেশি উচ্চতার মেঘ, দক্ষিণ আমেরিকার একটি হ্রদ, পশুচারণ ভূমি, তারপরে তার পাশাপাশি যেগুলো ঠিক সেগুলো লিখবে। অর্থাৎ স্থানীয় বায়ু 2 নম্বর ছিল, 2 নম্বর হচ্ছে চিনুক। বেশি উচ্চতার মেঘ 4 নম্বরের সঙ্গে ছিল, তারপর 4 নম্বর হচ্ছে সিরাস। দক্ষিণ আমেরিকার একটি হ্রদ কি? টিটিকাকা, সেটা 1 নম্বরে ছিল, এবং পশুচারণ ভূমি কি ছিল? স্টেনসিয়া, সেটা হচ্ছে 3 নম্বরে ছিল। এবার দেখো 3 নম্বর দাগে কি বলছে না, সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 2টি প্রশ্ন রয়েছে এবং 2 গুণ 2 সমান 4, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান কত করে? 2 করে। তো 3-এর 1 কি বলছে দেখো, মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির 2টি কারণ উল্লেখ করো। তো এর উত্তরটি তোমরা খুব সুন্দরভাবে পেয়ে যাবে তোমাদের বইয়ের যে 32 নম্বর পৃষ্ঠা আছে সেখানে। তো সেখানে দেখে নাও। তো উত্তরটা তোমরা এইভাবে লিখবে, দেখো মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির 2টি কারণ হলো বলে এরকম কথাটা লিখে তারপরে যেটা দেখাচ্ছি সেটা লিখে দেবে। তো দেখো তোমাদের বইয়ের যে 32 নম্বর পৃষ্ঠা, ঠিক তার উপরে এই জায়গাটাতে খেয়াল করো যে মেরু অঞ্চল, সেখানে এই চাপ বলয় 2টি উচ্চচাপযুক্ত না নিম্নচাপযুক্ত, অর্থাৎ উচ্চচাপযুক্ত কেন তার 3টে এখানে কারণ দেওয়া রয়েছে। তো যে কোনো দুটো এর মধ্যে লিখে দেবে। দেখো আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে দিয়েছি। এর মধ্যে থেকে যেটা তোমাদের খুশি সেরকম দুটো লিখে দেবে, ঠিক আছে? তো 1 নম্বরে কি দেখো, 2 মেরু অঞ্চল প্রায় সারা বছর বরফে ঢাকা থাকায় উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, তাই এখানকার বাতাস ভীষণ শীতল ও ভারী। 2 নম্বরে এই অঞ্চলে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ায় তাপের অভাবে বাষ্পীভবনের পরিমাণ খুব কম,
ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কম থাকে। 3 নম্বরে পৃথিবীর আবর্তনের কারণে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ুর কিছু অংশ মেরু অঞ্চলে নেমে আসে। এই তিনটের মধ্যে যে কোনো দুটো তোমরা লিখবে। এবার দেখো 3-এর 2 নম্বর দাগের কি বলছে, দক্ষিণ আমেরিকার নদীগুলির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো উত্তরটা তোমরা কিভাবে লিখবে আমি দেখিয়ে দিই, তা এবং এই উত্তরটাও কিন্তু তোমরা তোমাদের যে বই তার পৃষ্ঠা নম্বর 100-তে পেয়ে যাবে। তো দেখো 3-এর 2 নম্বর দাগের উত্তরটি তোমরা এইভাবে শুরু করবে, দক্ষিণ আমেরিকার নদীগুলির দুটি বৈশিষ্ট্য হলো বলে একটা ড্যাশ দেবে, তারপরে এই পৃষ্ঠা নম্বর 100-তে দেখো পৃষ্ঠা নম্বর 100 তোমাদের বইয়ের ঠিক তার উপরে আগে যেটুকু বলেছে ওইটুকু লিখবে, অর্থাৎ দক্ষিণ আমেরিকার নদীগুলির দুটি বৈশিষ্ট্য হলো বলে ড্যাশ দেবে। তারপরে এখান থেকে যে বৈশিষ্ট্যগুলি আছে সেখান থেকে, যেহেতু এখানে দুটি বৈশিষ্ট্য বলেছে তাই যে কোনো দুটি বৈশিষ্ট্য এখান থেকে লিখে দেবে। দেখো এখানে 4টি বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, তো এখানে যে কোনো দুটি বৈশিষ্ট্য তোমরা লিখবে। দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী দীর্ঘ এবং আয়তনে বিশাল, নদীগুলি বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট তাই চিরপ্রবাহী, অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়েছে, অরিনোকো নদী ছাড়া অন্য কোনো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। তো এই 4টির মধ্যে যে কোনো দুটি তোমরা লিখবে। এবার দেখো 4 নম্বর দাগের কি বলছে, নিচের প্রশ্নটির উত্তর দাও। তো এখানে একটিই প্রশ্ন দেওয়া রয়েছে 4-এর 1, সেটার জন্য দেখো 3 × 1 = 3, মানে প্রশ্নের মান হচ্ছে 3। প্রতীপ ঘূর্ণবাত ঘূর্ণবাতের বিপরীত অবস্থা, বক্তব্যটির যথার্থতা বিচার করো। তো বইয়ের তোমাদের যে বই আছে তার 41 নম্বর পৃষ্ঠাতে জায়গাটা আমি দেখিয়ে দিই, তারপর উত্তরটা কিভাবে লিখতে হবে আমি দেখিয়ে দেবো খাতাতে। দেখো তোমাদের বইয়ের 41 নম্বর পৃষ্ঠাতে এই উপরটাতে দেখো আকস্মিক বায়ু, সেখানে এখানটায় আছে ঘূর্ণবাত এবং নিচে আছে প্রতীপ ঘূর্ণবাত। তো এখানে দেখো যে ঘূর্ণবাতের সম্পূর্ণ বিপরীত অবস্থা, তাই এর নাম প্রতীপ ঘূর্ণবাত। তার এই পুরো জায়গাটা একটু পড়ে নেবে, তাহলে পরে খুব বুঝতে সুবিধা হবে। এবারে দেখো 4-এর 1 নম্বর দাগের উত্তরটি তোমরা এইভাবে লিখবে, কোনো স্বল্প পরিসর স্থানে বায়ুর চাপ হঠাৎ কমে গেলে কেন্দ্রে নিম্নচাপ তৈরি হয় এবং বাইরের দিকে তুলনামূলক উচ্চচাপ থাকে। এই অবস্থায় উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ওই নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবল গতিতে পাক খেতে খেতে ছুটে আসে, একেই বলে ঘূর্ণবাত। কিন্তু প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে কোনো জায়গায় বায়ুর উষ্ণতা হঠাৎ কমে গেলে, বায়ুর চাপ বেড়ে গেলে কেন্দ্রে উচ্চচাপের সৃষ্টি হয় আর বাইরের দিকে সৃষ্টি হয় নিম্নচাপ। এই অবস্থায় বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায়। সুতরাং উপরের বর্ণনা থেকে এটা পরিষ্কার যে প্রতীপ ঘূর্ণবাত ঘূর্ণবাতের বিপরীত অবস্থা। এটা এইভাবে লিখে দেবে। এবারে দেখো 5 নম্বর দাগে কি বলছে, নিচের প্রশ্নটির উত্তর দাও। এখানে একটি প্রশ্ন দেওয়া রয়েছে 5-এর 1, হ্রদ অঞ্চল কৃষিকাজে যথেষ্ট সমৃদ্ধ, ভৌগোলিক কারণগুলি ব্যাখ্যা করো। তো এখানে 5 × 1 = 5, অর্থাৎ প্রশ্নের মান হচ্ছে 5। তো তোমাদের বইয়ের যে পৃষ্ঠা নম্বর 90 আছে সেখানে জায়গাটা আগে দেখে নাও। তো দেখো তোমাদের বইয়ের 90 নম্বর পৃষ্ঠাতে এই উপরে হচ্ছে কৃষিকাজ এবং যে হ্রদ অঞ্চলের কৃষি উন্নতির কারণ, যে পয়েন্টগুলো এখানে দেয়া রয়েছে, তো পয়েন্টের উপরে ভিত্তি করে উত্তরটি আমি লিখে দিয়েছি, তো সেটা দেখে নাও তোমরা। পয়েন্টগুলো এখানে দেয়া রয়েছে, আলোচনা করা নেই, আমি আলোচনা করে দিয়েছি। তো দেখো 5-এর 1, হ্রদ অঞ্চল কৃষিকাজে যথেষ্ট সমৃদ্ধ, এর ভৌগোলিক কারণগুলি হলো বলে ছোট একটা ড্যাশ দেবে, তারপরে পয়েন্ট করে করে লিখেছি। দেখো 1 নম্বর, অনুকূল জলবায়ু, কৃষির উপযোগী পরিমিত বৃষ্টিপাত ও উষ্ণতা বিদ্যমান, নাতিশীতোষ্ণ ও আর্দ্র জলবায়ু কৃষির সমৃদ্ধিতে সহায়ক হয়েছে। ছোট্ট ছোট্ট করে পয়েন্টের উত্তর লিখেছি, তোমরা দেখে নাও। যে 2 নম্বর, তরঙ্গায়িত সমতল ভূমি, হ্রদ অঞ্চলের বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূমি কৃষিকাজে সহায়ক। 3 নম্বর, উর্বর মৃত্তিকা, বিভিন্ন কৃষিজ ফসল উৎপাদনের উপযোগী উর্বর চার্নোজেম মৃত্তিকা বর্তমান। 4 নম্বর, শস্যাবর্তন পদ্ধতিতে চাষ, একই জমিতে বারবার একই ফসলের চাষ না করে শস্যাবর্তন পদ্ধতিতে চাষ করা হয়, ফলে মাটির গুণাগুণ বজায় রেখে কৃষি উৎপাদন বাড়ানো যায়। এরপরে দেখো 5 নম্বর, জলসেচের সুবিধা, কৃষিকাজের জন্য হ্রদগুলি থেকে জলসেচের পর্যাপ্ত জল পাওয়া যায়। 6 নম্বর, আধুনিক যন্ত্রপাতি, কৃষিতে আধুনিক যন্ত্রপাতি সহ আধুনিক পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে, এর ফলে কৃষি উৎপাদন বাড়ে। এবারে দেখো 7 নম্বর, ফসলের চাহিদা, ঘনবসতির জন্য কৃষিজ ফসলের ব্যাপক চাহিদা বর্তমান। 8 নম্বর, সুলভ শ্রমিক,
কৃষির জন্য প্রয়োজনীয় সুলভ ও দক্ষ শ্রমিকের কোনো ঘাটতি নেই। সুতরাং উপরিউক্ত অনুকূল পরিবেশের জন্য উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল কৃষিতে উন্নতি লাভ করেছে। তো এইটুকু লিখে দিবে, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু খুব ছোট্ট ছোট্ট করে লিখে দেওয়া রয়েছে এবং 5 নম্বরের জন্য খুবই সুন্দর করে উত্তরটি আমি লিখে দিয়েছি। তো ক্লাস 8-এর পরিবেশ ও ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি আজকের পার্ট 7-এর অংশ। তো ক্লাস 8-এর অন্যান্য সমস্ত সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি আজকের পার্ট 7 যদি তোমরা পেতে চাও তাহলে পরে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সবাই একটা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।